নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তাহলে শুরু করা যাক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ থেকে হেতমগড়ের গুপ্তধন। আজ পড়ছি দ্বিতীয় পর্ব। এদিকে পল্টন পড়েছে মহা ফ্যাসাদে। ফুটবলের মাঠে যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছিল তখনই ঘটোৎকচ এক ফাঁকে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। লাতনপুরের গেম স্যার জয় পতাকা বাবু একটা ফুটবল হাতে নিয়ে গম্ভীরভাবে দাঁড়িয়েছিলেন। ঘটোৎকচ শুট করে বলটা হাতিয়ে নিয়েই দৌড়। তাতে পল্টন খুশি হয়েছিল। ফালতু একটা ফুটবল পেয়ে যাওয়ায় তার তরুণ সঙ্গের বেশ সুবিধেই হবে। কিন্তু মুশকিল হলো ঘটোৎকচ কিছুতেই বলটা হাতছাড়া করতে নারাজ। মদনমোহন বাড়ির আমবাগানে ঢুকে দুজনে যখন গা ঢাকা দিয়েছিল তখন পল্টন অনেক তোতাই পাতাই করেছে, কিন্তু নতুন জিনিস হাতে পেয়ে ঘটোৎকচ তাকে বেশি পাত্তা দিতে চায়নি। যাই হোক, কাদা মামাকে থানায় নিয়ে গেছে, সুতরাং ফুটবল নিয়ে মাথা ঘামানোর সময় পল্টনের তখন নেই। সুতরাং সে ফুটবল সহই ঘটোৎকচকে নিয়ে আশফলের জঙ্গলের ভিতর দিয়ে থানামুখো রওনা দিল। কাদা মামাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে কিভাবে রেখেছে সেটা জানা দরকার। তাই সে ঘটোৎকচকে যত দূর সম্ভব আকারে ইঙ্গিতে ব্যাপারটা বুঝিয়ে ছেড়ে দিল। ফুটবল বগলে নিয়েই ঘটোৎকচ থানার কাজ বরাবর একটা কদম গাছে উঠে একটা ডাল ধরে ঝুল খেয়ে মস্ত উঁচু দেওয়ালের উপর নামল। তারপর সেখান থেকে এক লাফে উঠল একটা কাঁঠাল গাছে। সেখানে ফুটবল কোলে করে বসে রইল আপন মনে। কোথায় কাদা মামার খবর নেবে তা নয়, কেবল কোলের ফুটবলটা ছুঁড়ে দিয়ে ধরে, ঘুরিয়ে ফিরিয়ে দেখে, শোকে। পল্টন অনেক শিস দিয়ে ইশারা করল, কোনো কাজ হলো না তাতে। এদিকে সন্ধে হয়ে এসেছে। দিনের আলো থাকতে থাকতে বাড়িতে না ঢুকলে বাবা আস্ত রাখবেন না। বাড়ির নিয়মকানুন ভারী কঠিন। পল্টন বাইরে থেকেই দেখল থানার পুলিশের গাড়ি থেকে চারটে বিভৎস চেহারার কুকুর নামানো হলো। অনেক নতুন সেপাইও এলো আর একটা গাড়িতে। খুব ভয় ভয়ে পল্টন গিয়ে থানার ফটকে এক পাহারাওয়ালাকে জিজ্ঞেস করল, কি হয়েছে দারোগা সাহেব? পাহারাওয়ালা দারোগা সাহেব সম্বোধনে খুশি হয়ে বলল, বহু বড়া বড়া 4 খুনি ডাকু পকড় গয়া। কাদা মামার জন্য দুশ্চিন্তা আর ঘটোৎকচের মুন্ডুপাত করতে করতে পল্টন বাড়ি ফিরে গেল। মাধব পুলিশের হাতে ধরা পড়েছেন শুনে বাড়িতে হুলুস্থুল পড়ে গেল। অক্ষয় খাজাঞ্চি বলল, আমি আগেই জানতাম মাধববাবু একজন ছদ্মবেশী দাগি আসামি। এ বাড়ির কুটুম সেজে গা ঢাকা দিয়ে আছেন। সাহেবজি একবার মিলিটারিতে ঢুকতে গিয়েছিল, কিন্তু পারেনি। মিলিটারির ওপর তার দারুণ শ্রদ্ধা। হর বক্ত ওরা বন্দুক কামান চালায়, কিন্তু এ বাড়ির লোক সাহেবজিকে একটা বন্দুকও দেয়নি। বন্দুক ছাড়া দারোয়ানের কোনো ইজ্জত থাকে? সাহেবজি গোপ চুমড়ে বলে, ও বাত ঠিক নেই। আসলে মাধববাবু মিলিটারির আদমি, ডিউটিতে ফাঁকি দিয়ে পালিয়ে এসেছিলেন, তাই ধরা পড়ে গেছেন। মিলিটারি ছাড়া আর কেউ দুটো বন্দুক রাখে? হাড়ির মা অবশ্য ঠোঁট উল্টে বলল, মামলা টিকবে না, বন্দুকে গুলি ছিল না যে। পল্টনের মা খবর শুনে কাঁদতে বসলেন।
বড়বাবু বারান্দায় দ্রুত পায়ে পায়চারি করতে লাগলেন। এ বাড়ির লোককে পুলিশে ধরেছে জেনে পল্টনের বাড়ির মাস্টারমশাই পড়াতে এসে এমন ভয় খেয়ে গেলেন যে একা বাড়িতে ফিরতে সাহস পেলেন না। শেষ পর্যন্ত বাড়ির এক চাকর হ্যারিকেন ধরে তাকে পৌঁছে দিয়ে এলো। অনেক রাত পর্যন্ত বাড়ির লোকের ঘুম নেই, খাওয়া নেই, কেবল নানা রকম শলা পরামর্শ চলতে লাগলো। পাড়া প্রতিবেশীরাও দলে দলে এসে ভিড় জমালো। পল্টন গিয়ে ঘন ঘন দেখে আসছে ঘটোৎকচ ফিরে এসেছে কিনা, কিন্তু অনেক রাত পর্যন্ত তার টিকির হদিশ পাওয়া গেল না। ঘটোৎকচের অবশ্য ফেরার উপায়ও ছিল না। হলো কি, ঘটোৎকচ তো ফুটবল কোলে নিয়ে মহা উৎসাহে গাছের ডালে বসে বসে লেজ দোলাচ্ছে। এদিকে 4টে বিভীষণ কুকুর থানায় ঢুকে ছাড়া পেয়ে বনবন করে চারদিকটা দেখে নিয়েছে। হঠাৎ 4 জনই কাঁঠাল গাছের তলায় জড়ো হয়ে ঊর্ধ্বমুখে প্রবল ঘ্যাও ঘ্যাও আওয়াজ করে চেঁচাতে থাকে। সেই চিৎকারেই থানার যত সেপাই সেখানে এসে জুটল। ব্যাপারটা অদ্ভুত। গাছের ডালে একটা মস্ত বাঁদর বসে আছে, তার কোলে একটা ফুটবল। জয় পতাকা বাবুর হাত থেকে বল ছিনতাই হওয়ার ঘটনা পুলিশ জানে। সেই হারানো বল এত সহজে ফেরত পাওয়া যাবে তা তারা স্বপ্নেও ভাবেনি। এখন কাজ হলো বাঁদরের হাত থেকে বলটা উদ্ধার করা। নবতারণবাবু শুনেছিলেন বিলেতে এক টুপিওয়ালা টুপি পাশে রেখে গাছতলায় ঘুমোবার সময় গাছের বাঁদররা তার সব টুপি নিয়ে গাছে উঠে যায়। টুপিওয়ালা ঘুম থেকে উঠে দেখে বাঁদররা তার সব টুপি মাথায় পড়ে গাছের ডালে ঠ্যাং দুলিয়ে বসে আছে। কিছুতেই সে টুপি বাঁদরদের হাত থেকে উদ্ধার করতে না পেরে টুপিওয়ালা রাগ করে নিজের মাথার টুপি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিল। অমনি বাঁদররাও যে যার মাথার টুপি খুলে দুপদাপ মাটিতে ছুঁড়ে ফেলে দিল। নবতারণবাবু সেই কৌশলটা খাটালেন। হাতের কাছে বল ছিল না, তাই তিনি বলের অভাবে প্রথমে নিজের গোল টুপিটা মাটিতে আঁচড়ে ফেললেন। কাজ না হওয়ায় পিস্তলটা ছুঁড়ে দিলেন, নস্যির ডিবে মাটিতে আঁচড়ালেন। কোনোটাতেই কাজ না হওয়ায় একজন সিপাইকে হুকুম করলেন, বাজার থেকে এক কাঁদি পাকা মর্তমান কলা নিয়ে এসো। কলা এলো, গাছের তলায় রাখাও হলো, কিন্তু ঘটোৎকচ সেদিকে ভ্রুক্ষেপও করল না। আপন মনে সে গাছের ডালে বসে বলটা একবার ছুটছে লুফছে, ছুটছে লুফছে, নিচের দিকে চেয়ে মুখ ভেঙাচ্ছে, গা চুলকোচ্ছে, নিজের পেটে ডুগডুগি বাজাচ্ছে। সুবিধে হচ্ছে না দেখে সেপাইরা গুলি চালানোর হুকুম চাইল। নবতারণের একটা হাবাগোবা ছেলে আছে, তার নাম শঙ্কাহরণ। সারাদিন কেবল খাই খাই আর নানান বায়না। বুদ্ধিশুদ্ধি খুবই কম, তার উপর ঠাকুমা আর দাদুর আদরে আরও জলঘট হয়ে যাচ্ছে দিনকে দিন। নবতারণ ভাবছিলেন বাদরটা নিয়ে শঙ্কাহরণকে পুষতে দিলে কেমন হয়। শঙ্কাহরণের সঙ্গে পাড়া ও স্কুলের ছেলেরা মিশতে চায় না, বরং খেপিয়ে মারে। বোকার অলস প্রকৃতির হলে যা হয় আর কি। তা এই বুদ্ধিমান বাদরটার সঙ্গে মেশামেশি করলে শঙ্কাহরণের মগজ কিছুটা ধারালো হতে পারে। তাই নবতারণ বললেন, গুলি নয়, গ্রেফতার। এখন তোরা যে যার কাছে যা।
কুকুরগুলোকে পাহারায় রেখে যাস, যেন বাঁদরটা পালাতে না পারে। তো তাই হলো। 4টে কুকুর গাছতলায় খাপ পেতে বসে রইল পাহারায়। সেপাইরা রোদে গেল। এদিকে নবতারণ থানার চার্জ নেওয়ায় হাজতের মধ্যে ভারী হতাশ হয়ে বসে আছেন মাধববাবু। জীবনের আশা ছেড়েই দিয়েছেন বলা যায়। বনমালী তার হাঁটুতে হাত বুলিয়ে দিতে দিতে বলছে, অত হাল ছেড়ে দেবেন না কর্তা, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। মাধববাবু ধরা গলায় বললেন, শুনেছি পুলিশ ধরলে সহজে ছাড়ে না, খুব মারে, খেতে দেয় না, কুটকুটে কম্বলের বিছানায় শুতে দেয়। অত কষ্ট করার অভ্যাস আমার নেই যে। তাছাড়া যদি যাবজ্জীবনের মেয়াদ বা ফাঁসির হুকুম হয় তখন। কথা শুনে বনমালীর সাঙ্গাতরা হি হি করে হাসছে। বনমালী তাদের একটা পেল্লায় ধমক দিয়ে বলল, আসপদা তো কম নয়, হেতম ঘরের মেজ কর্তার সামনে হাসাহাসি। ভয় খেয়ে সাঙ্গাতরা চোর চোর মুখ করে বসে রইল। তখন বনমালী বলল, মেজ কর্তার মন ভালো রাখতে হবে। ওরে, তোরা যে যার ওস্তাদি দেখা, নাচ গান দিয়েই শুরু হোক। সঙ্গে সঙ্গে সাঙ্গাতদের একজন নাক দিয়ে নিখুঁত আরবাসির আওয়াজ ছাড়তে লাগলো, আর একজন গাল ফুলিয়ে ফোলানো গালে চাটি মেরে তবলার আওয়াজ করতে লাগলো। তৃতীয়জন রায় বেশে নাচ জুড়ে দিল। বনমালী নিজে গান গাইতে লাগলো। খুবই জমে গেল ব্যাপারটা। মাধব হাঁ হয়ে দেখতে লাগলেন। নাচ গান শেষ হলে বনমালীর সাঙ্গাতরা নানা রকম খেলা দেখালো। সাঙ্গাতদের একজন হুবহু নবতারণ আর মাধব চৌধুরীর গলা নকল করে কথা বলে গেল। তারপর নানা জীবজন্তুর ডাক শোনালো। আর একজন দেখালো জিনিসপত্র হাওয়া করে দেওয়ার কায়দা। পয়সা থেকে শুরু করে চাবি, কলম ইত্যাদি যা হাতের কাছে পাওয়া গেল তা নিয়ে সে শূন্যে ছুঁড়ে দেয়, আর সেগুলো যেন পলকে হাওয়া হয়ে হাওয়ার সঙ্গে মিশে যায়। এত সাফ হাত মাধব কোনো ম্যাজিশিয়ানের দেখেনি। সবশেষে টিকটিকি বিদ্যে জানা বিষ্টু মাধবকে তাজ্জব বানিয়ে দিল। সে গিয়ে গড়াদের সরু ফোকরের মধ্যে নিজের শরীরকে কাত করে ঢুকিয়ে একটা চারি মেরে মুহূর্তের মধ্যে বাইরে বেরিয়ে গেল। তারপর একটু ঘোরাফেরা করে আবার একই কায়দায় ভিতরে ঢুকে এলো। মাধব বললেন, তা তুমি বাপু ইচ্ছে করলেই তো এখান থেকে কেটে পড়তে পারো। বনমালী হেসে বলে, হ্যাঁ তা পারে, তবে আমাদের ফেলে যাবে না। তাছাড়া আলপটকা বেরোলে সেপাইরা দরাম করে গুলি চালাতে পারে। মাধবের মন অনেকটা ভালো হয়ে গিয়েছিল। তিনি যে গুণী মানুষের সঙ্গে আছেন তা বুঝতে পেরে খুব বেশি ভয়ও আর পাচ্ছিলেন না। কিন্তু আর একটা সমস্যা দেখা দিয়েছে। তার খুব খিদে পেয়েছে। তাই আমতা আমতা করে বললেন, হ্যাঁ হ্যাঁ বনমালী, শুনেছিলাম হাজতে খেতে টেতে দেয়, লোভসী না কি যেন, তা এরা দিচ্ছে না কেন? রাত তো কম হয়নি, ধারে কাছে কোনো সেপাই কেউ তো দেখা যাচ্ছে না। কথাটা ঠিক। হাজতের সামনে গিয়ে অনেকক্ষণ কোনো সেপাই রোদ দেয়নি। কেউ খোঁজ খবরও করেনি। খাবার দেওয়ার কথাও বুঝি ভুলে গেছে। বনমালীর ইঙ্গিতে বিষ্টু আবার গিয়ে চারদিক দেখে শুনে শরীরটাকে চ্যাপটা করে গড়াদের ফাঁকে গলে গেল। কিছুক্ষণ বাদে হাঁপাতে হাঁপাতে ফিরে এসে সে বলল, দারুণ খবর আছে। সেই বাদরটার সঙ্গে থানার কুকুররা মাঠে ফুটবল খেলছে। খুব জমে গেছে খেলা।
সেপাইরা সব ডিউটি ফেলে রেখে মজ করে খেলা দেখছে। জয় কালী বলে লাফিয়ে ওঠে বনমালী। মাধবকে তাড়া দিয়ে বলে, উঠে পড়ুন, এমন সুযোগ আর হবে না। বনমালী টপ করে তার কানে গোজা বিড়িটা এনে তার ভিতর থেকে ছোট্ট একটা উকোর মতো জিনিস বের করলো। গড়াদের তালায় সেটা ছোঁয়াতে না ছোঁয়াতেই দরজা চিচিং ফাঁক। সামনে একটা দর দালানের মতো। 5 জনে চুপিসারে সামনের দিকে এগিয়ে দেখল। সেদিকে নবতারণের অফিস ঘর। অফিস ঘরে নবতারণ জাঁকিয়ে বসে আছে। দরজায় তটস্থ বন্দুকধারী সেপাই, সুতরাং পালানোর পথ নেই। পিছন দিকে এসে দেখে সেদিকেও বিপদ। সামনেই একটু খোলা মাঠ, সেখানে ইলেকট্রিকের আলোয় ঘটোৎকচ আর 4টে কুকুরের মধ্যে দারুণ বল খেলা চলছে। ঘটোৎকচ বল ছুঁড়ে দেয়, 4টে কুকুর বলের পিছনে দৌড়োয়। বল ধরে ঠেলতে ঠেলতে এনে তারা আবার ঘটোৎকচের কাছে হাজির করে। তাদের হাবভাব চাকর বাকরের মতো। ঘটোৎকচ বসে আছে একটা গাছের গুড়িতে উঁচু মতো জায়গায়, ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে। তার ভাবভঙ্গি রাজা বাদশার মতো। একটা কুকুর বেয়াদবি করে তার হাঁটুতে একটু মুখ ঘষে দেওয়ায় সে তার কান মলে দিল। আর একটা কুকুরের মাথায় হাত দিয়ে আদর করল একটু। ফলে আর দুটো হিংসে ঘেউ ঘেউ করে ওঠে। ঘটোৎকচ তাদের এক ধমক মারল হুপ করে। ভয়ে তারা লেজ নামিয়ে ফেলল। কতক্ষণ খেলা চলতো বলা যায় না, কিন্তু এ সময় মাধববাবু ঘটোৎকচের কাণ্ড কারখানা দেখতে দরদালান থেকে মুখটা একটু বেশি বাড়িয়ে দিয়েছিলেন। আর ঘটোৎকচও হঠাৎ মাধববাবুকে দেখতে পেয়ে হুপ হুপ বলে আনন্দের ডাক ছেড়ে 3টে বড় বড় ডিং মেরে কুকুর এবং সেপাইদের মাথার ওপর দিয়ে প্রায় উড়ে এসে মাধববাবুর গা বেয়ে উঠে গলা জড়িয়ে কুই মুই করে আদর জানাতে লাগলো। সকালবেলার রাগ মাধববাবুর অনেক আগেই জল হয়ে গেছে। তার উপর এই দুঃসময় ঘটোৎকচের চেনা মুখখানা দেখে মাধববাবুরও আর স্থানকালের জ্ঞান রইল না। ওরে আমার ঘটুরে বলে তিনি ঘটোৎকচের গায়ে হাত বুলিয়ে আদর করতে লাগলেন। বনমালী পিছন থেকে একটা খোঁচা দিয়ে বলল, কর্তা, বিপদ। বিপদ বলে বিপদ। চোখের পলকে এক গাদা সেপাই ঘিরে ফেলল তাদের। কারো হাতে বন্দুক, কারো লাঠি। কুকুরগুলো ঊর্ধ্বমুখ হয়ে খাপ পেতে বসে আছে, হুকুম পেলেই লাফিয়ে পড়বে। অর্থাৎ মাধববাবুর আর কিছু করার নেই, সবাই ধরা পড়ে গেছেন। মাধববাবু দুঃখের সঙ্গে ঘটোৎকচকে কাঁধ থেকে নামিয়ে বললেন, হে, প্ল্যানটা কেচে গেল দেখছি। হেড কনস্টেবল মস্ত গোফ চুমড়ে সামনে এসে মাধববাবুকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বলল, এ বাদরটা আপনার? মাধববাবু ভয় ভয় বললেন, অনেকটা আমারই। বাদরটাকে আমরা ছেড়ে দিতে পারি না। এর এগেনস্টে একটা ফুটবল চুরির কেস আছে। আজ রাতে একে হাজতেই রাখা হবে। আপনারা বাড়ি চলে যান, কাল সকালে এসে খোঁজ নেবেন। এই বলে হেড কনস্টেবল তাদের নিয়ে গিয়ে পিছনের ফটক খুলে রাস্তায় বের করে দিল। বলল, এরপর থেকে নিজের বাদরকে ভালো করে বেঁধে রাখবেন। যে আগে বলে মাধববাবু খুব অমায়িকভাবে হাসলেন। হেড কনস্টেবল ফটক বন্ধ করে দিয়ে অন্য সেপাইদের হাঁক দিয়ে বলল, বাদরটাকে আলাদা সেলে ভরে দে। আর দেখ তো ওই 5টা বদমাস কয়েদি কোনো বদমদলো বাজে কিনা। ততক্ষণে 5 কয়েদি চোঁচা দৌড়ে পগার পার হয়েছে। পাতুগড়ে আমবাগানের অন্ধকারে ঢুকে
হাঁপ ছেড়ে বনমালী হেসে বলল, বাঁচা গেল। মাধববাবু তেমন খুশি নন, ঘটোৎকচের জন্য মনটা খারাপ। বললেন, আমাদের জন্যই বেচারা ধরা পড়ে গেল, নইলে ঠিক পালাতে পারত। কেউ তার কথায় জবাব করল না, সবাই হাঁপাচ্ছে। তাছাড়া বিপদ এখনো তো কাটেনি। দৌড়তে দৌড়তে থানা থেকে খানিক দূর আসতে না আসতেই পাগলা ঘণ্টির শব্দ শোনা গেছে। খুব একটা হইচই আর হুড়োহুড়ির শব্দ পাওয়া যাচ্ছিল পিছনে। পাতুগড়ের আমবাগান বিখ্যাত জায়গা। এখানে 100-150 বছরের পুরনো বিস্তর বড় বড় আম গাছ আছে এবং সেগুলো এখনো মাঝে মাঝে ফল দেয়। তাছাড়া বড়বাবু কলমের বাগানও করেছেন। বিশাল 100 বিঘার মতো বাগানটার পুরোটাই নানা ঝোপঝাড়ে ঘেরা। আম চুরি ঠেকানোর জন্য বিভিন্ন গাছে মাচা বাঁধা আছে। মাচায় ফলনের সময় লোকজন থাকে। আগে বড়বাবুর বাবা ঠাকুরদা নিজেরাই আম পেড়ে বেচে দিতেন। বড়বাবু আর সে ঝামেলায় না গিয়ে প্রতি বছর বাগানটা বন্দোবস্তে দিয়ে দেন। বাগানে ঘোর অন্ধকার, ভুতুরে কুয়াশায় চারদিকটা ছেয়ে আছে। ভাঙা বাতাসার মতো একটু চাঁদও উঠেছে আবার। তাতে চারদিকটা আরও গা ছমছম হয়ে আছে। শীতকাল বলে আমবাগানে লোকজন নেই। মাধব ডাকলেন, বনমালী। হ্যাঁ গে। হ্যাঁ, এখন কি হবে? কিছুক্ষণ ঘাপটি মেরে থাকতে হবে, তাপটা কেটে যাক, তারপর যা হয় করা যাবে। এখানে পুলিশ আসবে না তো? বনমালী মাথা চুলকে বলে, তা আসবে। যত চোর ছ্যাচোর ডাকাত পুলিশের চোখে ধুলো দিতে এই আমবাগানে আসে, পুলিশও সেটা ভালোই জানে। মাধব ভয় খেয়ে বলেন, তাহলে আমার যে আবার পুলিশের ভয়টাই সবচেয়ে বেশি। বনমালী হেসে বলে, পুলিশ এলেই বা কি, এই আমবাগানের মতো এত ভালো চোর পুলিশ খেলার জায়গা আর কোথায় পাবেন? মাধব আবার ডাকলেন, বনমালী। আগে খিদে পায় যে, একটু চেপে থাকুন, ওধার থেকে টর্চ লাইটের আলো দেখা যাচ্ছে, পুলিশ এলো বোধ হয়। বনমালীর সাঙ্গাতরা ওস্তাদ লোক। পুলিশের গন্ধ পেয়েই টপার টপ এক একটা গাছে চড়ে অন্ধকারে গায়েব হয়ে গেল। বনমালী মাধবকে আর একটা গাছে ঠেলে তুলে দিয়ে বলল, একটু ঠাহর করে উঠে যান, এ গাছের মাচা খুব উঁচুতে নয়, আমি ধারে কাছেই আর একটা গাছে থাকবো। দেখবেন কর্তা, দয়া করে ডাকাডাকি করবেন না, বিপদে পড়লে লুকোচুরি খেলার টু দেওয়ার মতো আস্তে করে টু দেবেন। এই বলে বনমালীও হাওয়া। মাধব পুলিশের আতঙ্কে প্রাণ ভয়ে গাছে চড়তে লাগলেন। অনেককাল এসব করা অভ্যাস নেই, তাই হাত পায়ের চামড়া ছড়ে গেল গাছের ঘষ্টানিতে। ছুটি জোড়া খসে পড়েছিল পা থেকে, সেটা আর তোলা হলো না। অন্ধকারে ঠাহর করে করে মোটা মোটা ডাল বেয়ে খানিকটা উঠে মৃদু জ্যোৎস্নায় একটা বাঁশ আর বাখারির মাচান পেয়ে গেলেন। বিশেষ মজবুত বলে মনে হলো না, উঠতেই খচমচ শব্দ করে দুলতে লাগলো। গত বর্ষার জলে দড়ির বাঁধনগুলো পচে গিয়ে থাকবে। মাচানে বসে প্রতি মুহূর্তে পড়ে যাওয়ার চিন্তা করতে করতে মাধববাবু একটা টু দিলেন, কিন্তু দেখলেন ভয়ে আর তেষ্টায় গলা শুকিয়ে থাকায় শব্দ হলো না, শুধু ফু করে একটা হাওয়া বেরিয়ে গেল। চারদিকে কি হচ্ছে তা ঠিক বুঝতে পারছিলেন না মাধববাবু, কিন্তু লোকজনের সাড়া পাওয়া যাচ্ছে।
কাছে পিঠে একটা জোরালো টর্চের আলো জ্বলে উঠে নিভে গেল। গোটা ৩-৪ কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল হঠাৎ। মাধববাবু সিঁটিয়ে বসে রইলেন। গাছের ওপর শীত আরও বেশি। কনকনে ঠান্ডায় হাত পায়ে সার নেই, তার উপর আবার টুপটাপ করে শিশিরের ফোঁটা গায়ে পড়ে ছ্যাক করে উঠছে। ঘোলাটে অন্ধকারে দেখা গেল না, কিন্তু কি একটা লম্বা মতো মাধববাবুর পায়ের পাতার উপর দিয়ে সরাত করে সরে গেল। নিচে থেকে কে হাঁক দিল, বড় গাছগুলো ঘিরে ফেল। মাধববাবু এবার প্রাণপণের চেষ্টায় একটা টু দিলেন। টু! সঙ্গে সঙ্গে খুব কাছ থেকেই কে যেন পাল্টা টু দিল। টু! কিন্তু চারদিকে চেয়ে মাধববাবু কাউকে দেখতে পেলেন না। আবার টু দিলেন। টু! আবার টু ফেরত এলো। টু! তারপরেই একটা দীর্ঘশ্বাসের শব্দ, খুবই কাছে, প্রায় তার ঘাড়ের ওপর শ্বাসটা পড়ল। মাধববাবু চাপা স্বরে বললেন, কে রে, বনমালী নাকি? সঙ্গে সঙ্গে জবাব এলো, না, বনমালী নয়। তবে? চিনবেন না, আমি হলাম নন্দকিশোর মুন্সি। মাধব লোকটাকে দেখতে পাচ্ছিলেন না, কিন্তু এই আলো আধারিতে কিছু ভালো করে দেখাও যায় না। না দেখলেও একটা লোক কাছে আছে জেনে মাধব খুব ভরসা পেয়ে বললেন, ফেরারি নাকি? তাও ঠিক নয়। তবে? সে অনেক উচ্চ কথা, শুনলে ভয় পাবেন। পুলিশ ছাড়া আর কিছুকে আমি ভয় পাই না। লোকটা আর একটা দীর্ঘশ্বাস ছাড়ল, জবাব দিল না। মাধব জিজ্ঞেস করলেন, বড় বড় শ্বাস ফেলছেন যে, দুঃখ টুক্ষ পেয়েছেন নাকি? তা দুঃখ আছে বই কি, বসে বসে ভাবি মানুষের মতো মিথ্যেবাদী দুনিয়ায় আর দুটো নেই। মাধব এই বিপদের মধ্যেও কথাটা নিয়ে ভাবলেন, ভেবে বললেন, সে ঠিক, তবে কিনা দুনিয়ায় মানুষ ছাড়া আর তো কেউ কথা বলতে পারে না, তাই মিথ্যে কথা বলার প্রশ্নও ওঠে না। তা আপনি কোন মিথ্যে কথাটা নিয়ে ভাবছেন? নন্দকিশোর একটু যেন খিক করে হাসল, তারপর বলল, ছোটবেলায় গল্প শুনতুম, ভূতেরা নাকি ঘরে বসে লম্বা হাত বাড়িয়ে বাগান থেকে লেবু ছিঁড়ে আনতে পারে, তারা নাকি মাছ ভাজা খায়, তারা নাকি মানুষের ঘাড়ে ভর করে যাচ্ছে তাই কাণ্ড ঘটায়। মাধবের গা একটু ছমছম করল, তবু সাহসে ভর করে বললেন, আমিও শুনেছি। দূর দূর, ডাহা মিথ্যে। ভূত হওয়ার পর আমি হাড়ে হাড়ে বুঝেছি ভূতেদের কানাকড়ির ক্ষমতাও নেই। বাতাসের মতো ফিনফিনে শরীর নিয়ে কিছু করা যায় মশাই? আপনি বলুন। এতকাল মাধবের ধারণা ছিল তিনি পুলিশ ছাড়া আর কাউকে ভয় পান না। এখন একেবারে কাঠ হয়ে বসে থেকে তিনি টের পেলেন দুনিয়ায় আরও বিস্তর ভয়ের ব্যাপার রয়ে গেছে। কাঁপা গলায় তিনি বললেন, দোহাই মশাই, আমাকে আর ভয় দেখাবেন না, আমি ভূতকেও ভীষণ ভয় পাই। নন্দকিশোর গম্ভীর হয়ে বলে, ভূতকে ভয় পায় মূর্খেরা, বললাম তো ভূতেদের কানাকড়ির ক্ষমতাও নেই। থাকলে এক্ষুনি ওই পুলিশগুলোকে ডেকে আপনাকে ধরিয়ে দিতে পারতাম, না হয়তো আপনাকে এই মাচান থেকে ঠেলে নিচে ফেলে দিতাম। মাধববাবু সভয়ে মাচার বাঁশ চেপে ধরে বললেন, ওসব কি কথা, ফেলে দিলে হাড়গোড় ভাঙবে যে। ধুর মশাই, নন্দকিশোর ধমক দিয়ে বলে, বলছি না ফেলবার ইচ্ছে থাকলেও ক্ষমতা নেই।
কিন্তু যদি পুলিশকে ডাকেন? মাধব সন্দেহে কাঁটা হয়ে বলেন, ডাকবো কি? আমার গলার স্বর ওদের কানে যাবে বুঝি? আপনি যেমন, আমার কথা আমি নিজেও শুনতে পাই না। তবে আমি শুনছি কি করে? বিপদে পড়ে আপনার চোখ, কান, নাক, ইন্দ্রিয় এবং স্নায়ু অত্যন্ত বেশি সজাগ হয়ে ওঠায় অনুভূতির ক্ষমতা খুব বেড়ে গেছে। আমার গলার স্বর বলে কিছুই নেই। আপনি যা শুনতে পাচ্ছেন তা হলো একটা চিন্তার তরঙ্গ মাত্র। অন্য কোনো ভোঁতা লোক হলে কিছুই শুনতে পেত না। মাধববাবু এই দুঃসময়েও একটু খুশি হলেন। তিনি তাহলে ভোঁতা লোক নন। গলা খাকারি দিয়ে বললেন, যথার্থই বলেছেন। নন্দকিশোরের আর একটা দীর্ঘশ্বাস পড়ে। সে বলে, এ বাগানে ফলনের সময় যত চৌকিদার পাহারায় থাকে, আমি তাদের সকলের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কাজ হয়নি। যত চোর ডাকাত এসে এখানে গা ঢাকা দেয়, তাদেরও অনুভূতি বলে কিছু নেই। আজই প্রথম একটা চোরকে দেখলাম যে আমার কথা শুনতে পেল। চোর? নন্দকিশোর নির্বিকারভাবে বলে, চোর বললে যদি রাগ হয় তবে না হয় তস্করই বললাম, কিন্তু আপনার মতো ভীতু লোক যে ডাকাত বা গুন্ডা হতে পারে না তা আমি দেখেই বুঝেছি। মাধববাবু একটু রেগে গিয়ে বলেন, আমি ওসব কিছুই নই। আমি হচ্ছি হেতমগড়ের মেজ কুমার। পুলিশ আমাকে বিনা দোষে ধরেছিল, আমি পালিয়ে এসেছি। নন্দকিশোরের খিকখিক গা জ্বালানো হাসি শোনা যায়। সে বলে, সে কথা পুলিশকে বলে দেখবেন বরং, ওই তারা এসে গেছে। মাধব নিচের দিকে চেয়ে কাঠ হয়ে যান। আবছা অন্ধকারে দেখতে পান গোটা দুই কুকুর গাছের তলায় ঘুরঘুর করে কি যেন শুকছে। তার ছুটি জোড়া নয় তো? এই সময় একটা জোরালো টর্চের আলো পড়ল গাছতলায়। নবতারণ বাজ খাই গলায় বললেন, এই গাছে একটা বিটলে আছে, ওরে তোরা বন্দুক কুচিয়ে থাক। পুটিরাম আর ভজহরি গাছে ওঠ। মাধববাবুর যখন সাংঘাতিক বিপদ, তখনও নন্দকিশোর পিছন থেকে বলল, আপনি দেখছি চোর হিসেবেও নিতান্তই কাঁচা। চটি জোড়া গাছতলায় ছেড়ে এসেছেন, হ্যাঁ? আর আমি ভাবছিলাম আপনি ভোঁতা লোক নন। মাধববাবু আর সহ্য করতে পারলেন না। জমিদারের রক্ত এখনো তার গায়ে আছে। এই সেদিনও তার ঠাকুরদা রাগ হলে গাছে চড়ে বসে থাকতেন। তিনি না রেগেই গাছে চড়েছেন বটে, কিন্তু এখন গাছে চড়ার পর তার রাগটাও হলো। সারাদিন আজ নানা রকম হ্যাপা গেছে, তার ওপর এখন বিপদের মুখে আবার ভূতের অপমান। মাধব গর্জন করে বললেন, চটিজোড়া ছেড়ে আসবো না তো কি কোচরে করে নিয়ে আসবো? জানেন, আমাদের বংশে কেউ কখনো নিজের চটি নিজে পড়েনি বা নিজে ছাড়েও নি। 22 জন চটি বর্দার ছিল আমাদের, বিশ্বাস হয়? আমার বাবার পা থেকে জুতো খোলার লোক ছিল না বলে তিনি শ্বশুর বাড়িতে এক রাত্রি জুতো পায়ে বিছানায় শুয়েছিলেন। তাহলে বুঝুন আমি কার ছেলে, কোন বংশের লোক। আমরা কখনো নিজের চটি নিজে হাতে ছুঁই না, তা জানেন। নন্দকিশোর মোলায়েম গলায় বলে, চটির কথাটায় আপনার খুব লেগেছে দেখছি। আমি কিন্তু আপনাকে চটি নিয়ে খোঁটা দিইনি। বলছিলাম, চুরি চামারি করতে গেলে অত লপেটা বাবু সেজে বেরোলে কি হয়? চটি পরে কেউ চুরি করতে যায়? এ হচ্ছে অতিশয় কাঁচা তস্করের কাজ। মাধববাবু হুঙ্কার দিয়ে বললেন, ফের তস্কর বললে এক থাপ্পড়ে তোমার মুন্ডু ঘুরিয়ে দেব। নন্দকিশোর আর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, দাদা রে, সেই সুখের দিন কি আর আছে? আমাকে থাপ্পড় মারা অত সোজা নয়। বটে বলে মাধববাবু গর্জন করে করালো চোখে চারদিকে চেয়ে
লোকটাকে খুঁজতে লাগলেন। এই তো আমি, এই যে একটু বায়ে ঘেঁষে তাকালেই দেখতে পাবেন বলে নন্দকিশোর নিজের অবস্থানটা জানাতে থাকে মাধবকে। বায়ে তাকিয়ে মাধব দেখেন গাছের ফোকর দিয়ে আসা এক মুঠো জ্যোৎস্নায় বিঘতখানেক লম্বা তুলোর আঁশের মতো একটা জিনিস বাতাসে ভেসে বেড়াচ্ছে। ভাসতে ভাসতেই তিরিক করে লাফিয়ে মাধবের নাকের ডগায় এসে নাচতে নাচতে বলল, মারবে তারপর মারো না দেখি। তা মাধব মারলেন। জীবনে কাউকে এত জোরে আর এত রাগের সঙ্গে থাপ্পড় মারেননি। সজোরে হাতটা বাতাস কেটে বাই করে ঘুরে এলো, আর সেই থাপ্পড়ের টানে মাধব নিজেও ঘুরে গেলেন। এক পাক ঘুরলেন, দু পাক ঘুরলেন, তারপর ঘুরতে ঘুরতেই মাচান থেকে এরোপ্লেনের মতো ভেসে পড়লেন শূন্যে। দমাস করে বিরাট এক শব্দ। নবতারণের হাত থেকে টর্চটা ছিটকে গেল। কুকুর দুটো লেজ গুটিয়ে কেউ কেউ করে পালালো। পুটিরাম আর ভজহরি গাছের মাঝ বরাবর পর্যন্ত উঠে গিয়েছিল। হঠাৎ আঁতকে ওঠায় তারাও হাত পা ফসকে নিচে পড়ল। গাছের তলায় অন্ধকারে সে এক হুলুস্থুল কাণ্ড। গাছের ওপর ঘুমন্ত পাখিরা ঘুম ভেঙে আতঙ্কে কা কা ক্যাচর ম্যাচর করতে লাগলো। নবতারণ মূর্ছা গিয়েছিলেন। 15-20 ফুট উঁচু থেকে 1.5-2 মণি জিনিস কারো ঘাড়ে পড়লে তার মূর্ছা যাওয়াটা কোনো কাপুরুষের লক্ষণ নয়। নবতারণ কাপুরুষ ননও, তবে তার মতো শক্ত ধাতের মানুষ মূর্ছা যাওয়ায় সেপাইরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল। ফলে অন্ধকারে কি যে ঘটে গেল তাদের নাকের ডগায় তা তারা ভালো করে ঠাহর পেল না। তবে সকলেই কাজ দেখাতে এদিক সেদিক পাকড়ো পাকড়ো বলে দৌড়তে লাগলো। মিনিট 5-7 বাদেই অবশ্য নবতারণ চোখ খুললেন। তবে যে নবতারণ চোখ খুললেন তিনি আর আগের নবতারণ নন। এত কাহিল হয়ে পড়েছেন যে উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। গায়ে গতরে প্রচণ্ড ব্যথা, চোখে সর্ষে ফুল দেখছেন। খানিক বাদে একটু ধাতস্থ হয়ে চারদিকে চেয়ে দেখলেন কেউ কোথাও নেই। নিজের মাথাটা 2 হাতে চেপে ধরে আরও কিছুক্ষণ বসে থেকে ঘোলাটে মগজটাকে সাফ করে নেওয়ার চেষ্টা করছিলেন নবতারণ। এমন সময় খুব কাছ থেকে কে যেন বলে উঠল, ছ্যা ছ্যা, এইসব ননির পুতুলকে আজকাল দারোগার পোস্টে প্রমোশন দিচ্ছে নাকি? দারোগা ছিল বটে আমাদের আমলে নিশি দারোগা। একটা আস্ত কাঁঠাল খেয়ে ফেলতো, গোটা খাসির মাংস হজম করত, 7 ফুট লম্বা, 56 ইঞ্চি বুকের ছাতি, কিল দিয়ে পাথর ভাঙত। নবতারণের ঘোলাটে বুদ্ধি সাফ হয়ে গেল, গায়ের ব্যথাও গেল উবে। অপমানে জ্বালায় এক লাফে উঠে হুঙ্কার ছাড়লেন, কার রে এত সাহস, সামনে দাঁড়িয়ে কথা বলছিস? ঠিক করে একটু হাসির শব্দ হলো। কে যেন বলল, বেশি রোয়াবি দেখিও না, আমি কত বুদ্ধি কাটিয়ে চোরটাকে গাছ থেকে নিচে ফেললাম, আর তুমি তাকে কোলের মধ্যে পেয়েও ধরে রাখতে পারলে না। মাইনে নাও কল্যাণ চায়। নবতারণ খাপ থেকে রিভলভার বের করে বললেন, সাহস থাকে তো সামনে এসে কথা বল। সাহসের কথা আর বলো না, তুমি যা বীর পুরুষ তাতে চামচিকেও তোমাকে ভয় খাবে না। আমি সামনেই আছি, কি করবে করো না। নবতারণ মহিষের মতো শ্বাস ফেলে দাঁতে দাঁত পিষে জাঁতার মতো শব্দ করে বললেন, কই তুই? এই যে বলে বিঘতখানেক লম্বা সাদাটে নন্দকিশোর মুন্সি একেবারে নবতারণের নাকের ডগায় নাচতে লাগলো। সঙ্গে
খিক খিক করে হাসি। নবতারণ চাঁদের ঘোলাটে আলোয় নিজের নাকের ডগায় এই অশরীরী কাণ্ড দেখে হতবম্ব হয়ে গেলেন প্রথমটায়। তারপর পিছু ফিরে দৌড়তে দৌড়তে চেঁচাতে লাগলেন, পুটিরাম, ভজহরি, ভূত ভূত। কয়েক মিনিটের মধ্যে আমবাগান সাফ হয়ে গেল। বিপদ ঘটলে মানুষ তখন তখন যতটা ভয় পায়, তার চেয়ে আরও বেশি ভয় পায় বিপদ কেটে যাওয়ার পর সেই বিপদের কথা ভেবে। মাধবেরও হয়েছে তাই। ভূতকে চড় মেরেছেন, গাছ থেকে নবতারণের ঘাড়ে পড়েছেন, তারপর অন্ধকারে অনেকটা পথ দৌড়ে গাছগাছালির সঙ্গে ধাক্কা খেয়ে হোঁচট খেয়ে পড়ে অতি কষ্টে নদীর ধারে পৌঁছে গেছেন। নদীর ধারে বসে জিরোতে জিরোতে গোটা ব্যাপারটা ভাবতে গিয়ে এখন হঠাৎ আতঙ্কে শিউরে উঠে কাঠ হয়ে গেলেন। সাক্ষাৎ পুলিশ এবং সাক্ষাৎ ভূতের পাল্লা থেকে কপাল জোরে বেরিয়ে এসেছেন, কিন্তু এখন ভয়ে শরীর আড়ষ্ট হয়ে যাওয়ায় আর এক পাও চলার ক্ষমতা ছিল না। এমনই গ্রহের ফের যে কিছুতেই রাম নামটাও মনে আসছে না। দশরথ, লক্ষণ, শত্রুঘ্ন, ভরত, এমনকি মন্থরার নামও মনে পড়ছে, কিন্তু দশরথের বড় ছেলের নামটা জিভে আসছে না। বসে প্রাণপণে বিড়বিড় করছেন, আরে ওই যে দশরথের বড় ছেলেটা, আরে ওই যে বনবাসে গিয়েছিল, সোনার হরিণের পিছু নিয়েছিল যে ছোকরা, আহা কি নাম যেন, আরে ওই তো রাবণ রাজার সঙ্গে যুদ্ধ করলো, হনুমানের খুব ভক্ত ছিল, না না হনুমানই সেই ছোকরার খুব ভক্ত ছিল। আরে দেখো কাণ্ড, হরধনু ভঙ্গ করে সীতাকে বিয়ে করলো যে লোকটা। ঠিক এই সময় কানে কানে কে যেন বলে দিল, হে রামের কথা ভাবছো তো? তা ভালো, খুব কষে রাম নাম করে যাও, কিন্তু তাতে লাভ নেই। মাধব হিম হয়ে গেলেন। তাকিয়ে দেখেন নাকের ডগায় নন্দকিশোর মুন্সি। নন্দকিশোর বলে, ওসব লোকে রটিয়ে বেড়ায়, ভূতের নামে কত যে মিথ্যে কথা রটায় লোকে, তার লেখা জোকা নেই। বলে রাম নাম করলে নাকি ভূতে ভয় খায়। মাধবের গলায় কথা সরছিল না, তবু কাঁপা কাঁপা স্বরে বললেন, তবে ভূতে কিসে ভয় খায়? নন্দকিশোর খুব খিক খিক করে হাসে, বলে, তোমারও যেমন বুদ্ধি, ভূতে কিসে ভয় খায় সেই গুজ্জ কথা আমি তোমাকে বলতে যাবো কেন? আমার যে ভীষণ ভয় করছে। মাধব বলেন, তুমি মূর্খ, তাই ভূতকে ভয় খাও। গাছের ওপর তোমাকে কত করে বোঝালাম যে ভূতের এক রত্তি ক্ষমতা নেই, তাই তাকে ভয় খাওয়ারও কিছু নেই। আবার ভূতকে ভয় খাওয়ানো ভারী শক্ত। ভূতকে মারা যায় না, সে তো নিজেও দেখলে। ভূতের সাপের ভয় নেই, চোর ডাকাত বা পুলিশের ভয় নেই, বন্দুক বা তলোয়ারেরও ভয় নেই। এমনকি সবচেয়ে বড় কথা কি জানো? কি? সবচেয়ে বড় কথা হলো ভূতের আবার ভূতের ভয়ও নেই। আর রামের মতো ভালো মানুষকে আমরা ভয় পেতে যাবই বা কেন? রাম তো আর ভূতের নিদান দিয়ে যাননি, তার আরো অনেক গুরুতর কাজ ছিল। মাধব ভয় ভয় বললেন, তাহলে রাম নাম করে লাভ নেই বলছেন? লাভ একেবারে নেই তা বলিনি। রাম নামে পাপ তাপ কাটে, মনটা উঁচুতে ওঠে, প্রাণটা বড় হয়, ভক্তি ভাব আসে, গায়ে শক্তি বৃদ্ধি হয়, মনোবল বাড়ে। কিন্তু তা বলে রাম নাম করে আমাকে ভয় খাওয়াতে পারবে না। শক্ত পাল্লায় পড়েছেন বুঝতে পেরে মাধব কাঁদো কাঁদো হয়ে বললেন,
আপনাকে চড় মারাটা আমার ভারী অন্যায় হয়েছিল। নন্দকিশোর খিকখিক করে হেসে বলে, আরে দূর দূর, তুমিও যেমন, তুমি তো চড় মারতে গিয়েছিলে, নবতারণ দারোগা পিস্তল বের করেছিল। সাধে কি তোমাদের মূর্খ বলি, তোমার চড় আমার লাগলে তো আমি কিছু মনে করিনি, তবে তোমার মতো চোরদের শাস্তি হওয়া উচিত বলেই আমি মনে করি। সেই জন্যই আমি চেয়েছিলাম নবতারণকে পথ দেখিয়ে নিয়ে এসে তোমাকে ধরিয়ে দেব, কিন্তু দারোগা এমন ভয় খেয়ে গেল যে পালিয়ে বাঁচে না। আগে আমি চোর নই, বিশ্বাস করুন। নন্দকিশোর গম্ভীর হয়ে বলল, কোনো চোরই নিজেকে চোর বলে স্বীকার করে না। তুমি চোর কিনা তা জানতে হলে আমাকে তোমার ভিতরে ঢুকতে হবে। হ্যাঁ বলে আটকে ওঠেন মাধব। নন্দকিশোর বলে, ভয়ের কিছু নেই, যাবো আর আসবো, 10 মিনিটও লাগবে না। নন্দকিশোর ভূত হলেও বিঘতখানেক লম্বা এবং ভালো সাইজের মর্তমান কলার মতোই পুরুষ্ট। মাধব কোকিয়ে উঠে বললেন, ভিতরে গিয়ে দেখবেনটা কি? তোমার মগজ দেখবো, বিবেক দেখবো, তোমার মনটা কেমন তা বিচার করব, তারপর বুঝবো তুমি চোর কি না। কোথা দিয়ে ঢুকবেন? নাক, কান, মুখ সব পথেই ঢোকা যায়, তবে নাক কান হচ্ছে গলি পথ, আমি গলি দিয়ে যাতায়াত পছন্দ করি না। মুখ হলো রাজপথ, আমি রাজপথই পছন্দ করি। তুমি হাঁ করো। মাধব ইতস্তত করে বলেন, গলায় যদি আটকে যায় তাহলে তো বিষম খেয়ে মরবো। আমি বলি কি, পুরোটা একসঙ্গে না ঢুকে আমি বরং আপনাকে একটু একটু করে চিবিয়ে খেয়ে নিই। দূর দূর, তুমিও যেমন, হাঁ করে থাকো, টেরই পাবে না, আমি এমন কায়দায় ঢুকে যাব। অগত্যা মাধবকে হাঁ করতে হলো। নন্দকিশোর ডাইভ মেরে ভিতরে ঢুকে গেলেন। মাধব টের পেলেন একটা নরম আইসক্রিমের মতো ঠান্ডা জিনিস তার টাগরায় গোত্তা মেরে গলা দিয়ে নেমে গেল। বেশ বড় রকমের একটা ঢেকুর তুললেন মাধব, তারপর কাঠ হয়ে বসে রইলেন। ছেলেবেলায় হাঁ করে কাঁদ দেখিয়ে একবার একটা মাছি গিলে ফেলেছিলেন মাধব। দুধ খেতে গিয়ে মাঝে মাঝে এক আধটা পিঁপড়েও পেটে গেছে। আহাম্মক মশা অনেক সময় বেখেয়ালে মানুষের মুখে ঢুকে গিয়ে পেটসই হয়ে যায়। তাই জীবনে বেশ কয়েকটা মশাও হয়তো মনের ভুলে গিলে ফেলেছেন তিনি। তাছাড়া ওষুধের বড়ি, চিরতার জল, তেতো পাচন সবই খেয়েছেন, কিন্তু ভূত গেলা এই তার প্রথম। নন্দকিশোরকে গিলে ফেলার পর তিনি স্তম্ভিত হয়ে ভাবতে লাগলেন, এ আমি কি করলাম। ওদিকে নবতারণ হতাশ হয়ে সদল বলে থানায় ফিরেই দেখলেন একজন গোফওয়ালা ভারী চেহারার বিশিষ্ট ভদ্রলোক বসে আছেন। গম্ভীর গলায় বললেন, আমি হচ্ছি বিজয়পুরের জমিদারের নায়েব। খবর পেয়েছি জমিদার মশাইয়ের ছোট জামাই মাধব চৌধুরীকে এই থানায় আটক রাখা হয়েছে। খবরটা কি সত্যি? বিজয়পুরের জমিদারের জমিদারি এখন আর নেই বটে, কিন্তু তারা 3টে জাহাজের মালিক। তামাক পাতার মস্ত ব্যবসা আছে, আরও 1000 রকমের কারবারে তাদের লাখ লাখ টাকা খাটছে। তাদের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। সুতরাং নবতারণ মাথা চুলকোতে লাগলেন। এই থানার চার্জ নিয়ে একদিনেই এই বিপত্তি দেখে তিনি অন্য থানায় বদলি হওয়ার কথাও ভাবলেন। তারপর কাচু মাচু মুখে বললেন, তাকে কি ছেড়ে দেওয়ার হুকুম আছে? নায়েব মশাই গম্ভীর হয়ে বললেন, না, বরং তাকে খুব ভালো করে আটকে রাখবেন, কারণ লোকটা খুবই খ্যাপাটে আর রাগী। বিয়ের রাতে
তাকে শালীরা সুপুরিশুদ্ধ নাড়ু খেতে দিয়েছিল বলে তিনি রাগ করে চলে আসেন। আর কখনো শ্বশুরবাড়িতে যাননি। জমিদার মশাইও ওরকম আহাম্মক জামাইয়ের মুখ দর্শন করতে চাননি। কিন্তু এখন মেয়ের কান্নাকাটিতে তার মন নরম হয়েছে। কিন্তু জামাইয়ের হাতে পায়ে ধরে যেচে সেধে তাকে নিয়ে যাওয়ার মানুষ তিনি নন। তাই জামাইয়ের গ্রেফতারের খবরে তিনি খুশি হয়েছেন আর বলে পাঠিয়েছেন কাল সকালের মধ্যেই মাধব চৌধুরীকে পুলিশের পাহারায় গ্রেফতার অবস্থায় শ্বশুরবাড়িতে যেন হাজির করা হয়। নবতারণ মাথা চুলকোতে চুলকোতে টাকের ছাল তুলে ফেললেন প্রায়। হেঁ হেঁ করে বিনয়ের হাসি হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু মুশকিল হলো, আমরা যখনই শুনলাম যে তিনি বিজয়পুরে ছোট জামাই, তখনই তাকে ছেড়ে দিয়েছি। উনি তো এখন থানায় নেই। নায়েব আরও গম্ভীর হয়ে বললেন, তাহলে আবার এক্ষুনি তাকে গ্রেফতার করে আনুন। কাল সকালে তাকে গ্রেফতার অবস্থায় বিজয়পুরে হাজির না করলে কর্তা খুবই রেগে যাবেন। কারণ তার ছোট মেয়ে বলে দিয়েছে তার স্বামীকে আর 3 দিনের মধ্যে হাজির না করতে পারলে সে বিষ খাবে বা গলায় দড়ি দেবে। জমিদারেরই মেয়ে তো, ওদের কথা আর নড়চড় হয় না। আপনি আর দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়ুন। ঠিক মতো জামাইকে হাজির করতে পারলে কর্তা প্রচুর পুরস্কার দেবেন। এই বলে নায়েব মশাই উঠে পড়লেন। নবতারণ বসে বসে টাক চুলকোতে লাগলেন। জীবনেও এমন মুশকিলে পড়েননি, কিন্তু কিছু একটা করতে হবে। বিজয়পুরের জমিদারের সঙ্গে হর্তাকর্তাদের খুব খাতির। চটে গেলে নবতারণের চাকরি খেয়ে নিতে পারেন। ওদিকে থানার গারদে ঘটোৎকচ প্রচণ্ড হম্বিতম্বি করছে। তার খাওয়ার সময় পার হয়ে গেছে, ঘুমও পেয়েছে, কিন্তু বাঁদরকে খাবার দেওয়ার কথা কারও মনে পড়েনি। তাছাড়া কুটকুটে কম্বলের বিছানায় শুয়ে থাকা ঘটোৎকচের অভ্যাস নেই। ফলে সে ঘন ঘন হুঙ্কার ছাড়ছে, গড়াত বেয়ে উঠছে নামছে। সে একটু মোটাসোটা বলে গড়াদের ফাঁক দিয়ে বেরোতেও পারছে না। তবে তার মধ্যেই সে ঠ্যাং বাড়িয়ে একজন সেপাইকে ল্যাং মেরে ফেলে দিয়েছে। আর একজনের চুল খামচে আচ্ছা করে মাথাটা ঠুকে দিয়েছে লোহার দরজায়। সেপাইরা রেগে গেলেও কিছু বলেনি, কারণ দারোগা বাবুর ছেলের জন্য বাঁদরটাকে নিয়ে যাওয়া হবে। বাঁদরের হুফাপ শুনে নবতারণ হঠাৎ গর্জন করে বললেন, সব দোষ বেয়াদব বাদরটার। নিয়ে আয় তো ওকে, আচ্ছা সে ঘা কতক দি। সঙ্গে সঙ্গে সেপাইরা ঘটোৎকচকে আচ্ছা সে দড়ি দিয়ে বেঁধে চ্যাংদোলা করে নিয়ে এলো। ঘটোৎকচ জানে এই অবস্থায় তেড়িমেড়ি করা ঠিক নয়, তাই সে খুব লক্ষ্মী ছেলের মতো কোনো গোলমাল করল না। এমনকি সামনে হাজির হয়ে সে দারোগা বাবুকে হাত জোর করে একটা নমস্কারও করল। নবতারণ একটু নরম হয়ে বললেন, বেটা সহবত জানে দেখছি। শুনে ঘটোৎকচ নবতারণকে একটা সেলামও দিল। বাহ বাহ। খুশি হলেন নবতারণ। উৎসাহ পেয়ে ঘটোৎকচ নিজের কান ধরে জিভ বের করে খুব অনুগমনের ভঙ্গি করল। নবতারণ বহুক্ষণ বাদে মৃদু মৃদু হাসতে লাগলেন। ঘটোৎকচ তখন কান ধরে ওঠবোস করল, মাটিতে উবু হয়ে নাকে খত দিল। তারপর লজ্জার ভান করে 2 হাতে নিজের মুখ ঢেকে রাখল। নবতারণ এইসব কাণ্ড দেখে এত মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে বড়বাবু তায়েবজি আর অক্ষয় খাজাঞ্চি যে কখন ঘরে ঢুকে পড়েছেন তা টের পাননি। বড়বাবুও জমিদার ছিলেন বটে, কিন্তু তার তেমন হাঁক ডাক নেই। নরম মানুষ বলে তাকে কেউই তেমন ভয়ও খায় না। উল্টে তিনিই বরং অনেক কিছুকে ভয় খান। দারোগা পুলিশকেও তার ভীষণ ভয়। তাই ভয়ে ভয়ে থানায় ঢুকে গলা খাকারি দিয়ে অনেকবার দারোগা বাবুর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন। তাতে কাজ হলো না দেখে
খুব ভয়ে ভয়ে নবতারণের আর একটু কাছে এগিয়ে গিয়ে বললেন, ইয়ে, আমার শালা মাধব চৌধুরীকে কি গ্রেফতার করা হয়েছে? নবতারণ একটু চমকে উঠে আপাদমস্তক বড়বাবুকে দেখে নিলেন। তারপর ব্যঙ্গ হাসি হেসে বললেন, হ্যাঁ, চালাকি করার আর জায়গা পেলেন না? মাধব চৌধুরী আপনার শালা হতে যাবেন কেন? তিনি তো বিজয়পুরের জমিদারের ছোট জামাই। বিজয়পুরের জমিদারের জামাই তার শালা হতে পারবে না কোন যুক্তিতে? তা বুঝতে না পেরেও বড়বাবু নবতারণকে চটাতে সাহস পেলেন না। বললেন, সে কথা অবশ্য ঠিক। নবতারণ মৃদু হেসে বললেন, তবেই বুঝুন চালাকি দিয়ে কোনো মহৎ কাজ সিদ্ধ হয় কিনা। হ্যাঁ, আগে না। বড়বাবু হতাশ হয়ে বললেন। অক্ষয় খাজাঞ্চি অবশ্য গলায় একটু সন্দেহ রেখেই বললেন, হ্যাঁ, তবে কিনা অনেকের এমন জামাইও আছে যারা কিনা আবার অন্য কারো শালাও। তাইবজিও খুব বিনয়ের সঙ্গে অক্ষয় খাজাঞ্চিকে সমর্থন করে বলল, এই তো আমারই এক শালা আছে যে কিনা ঘুরঘুটপুরের ঘুষুরামের জামাই। নবতারণ কটমট করে তায়েবজির দিকে তাকিয়ে হুঙ্কার দিলেন, এরকম সব হয় নাকি? অক্ষয় খাজাঞ্চি মিনমিন করে বললেন, কাজটা হয়তো বেআইনি, এরকম হওয়া উচিত নয়, তবে হচ্ছে, হাক ছাড় হচ্ছে। কোথাও একটা ভুল হচ্ছে বুঝতে পেরে নবতারণ গর্জন করে বললেন, দাঁড়ান মশাই দাঁড়ান, ব্যাপারটা একটু বুঝে নি। মাধব চৌধুরী হলেন বিজয়পুরের বড় কর্তার জামাই, তার মানে উনি বড় কর্তার মেয়েকে বিয়ে করেছেন। তাহলে উনি হলেন বড় কর্তার ছেলেদের সম্পর্কে শালা। বড়বাবু জিভ কেটে বললেন, আগে না, উনি সেক্ষেত্রে হবেন ভগ্নিপতি। বলেই হলো। নবতারণ আবার কটমট করে তাকান। তারপর একটু ভেবে চিনতে বললেন, না হয় তাই হলো, কিন্তু শালাটা তাহলে কি করে হচ্ছেন? বড়বাবু গলা খাকারি দিয়ে বললেন, ওর এক দিদি আবার আমার স্ত্রী কিনা। তাতে কি হলো? ওর দিদি আপনার স্ত্রী মানে আপনি ওর কি হলেন? ভগ্নিপতি। তাহলে শালাটা আসছে কোত্থেকে? এ তো ভারী গোলমেলে ব্যাপার দেখছি। হ্যাঁ, কে ভগ্নিপতিদের শালা থাকে। নবতারণ টাক চুলকোতে চুলকোতে ডাক দিলেন, দরওয়াজা। গেটের সিপাই দৌড়ে এসে সেলাম দিয়ে অ্যাটেনশন হয়ে দাঁড়ালো। নবতারণ হুঙ্কার দিলেন, তুই কার জামাই? জি, আমি সীতারামপুরের দশরথ ওজার জামাই। তাহলে তুই কার শালা হলি? আমি কারো শালা ওলা নই। তবে? নবতারণ বড়বাবুর দিকে চাইলেন। বড়বাবু মাথা চুলকে বললেন, ব্যাপারটা খুবই গোলমেলে। সবচেয়ে ভালো হয় যদি আপনি নিজের ঘাড়ে ব্যাপারটা নিয়ে একটু ভাবেন। মানে ধরুন, আপনি নিশ্চয়ই কারো জামাই, আবার হয়তো কারো শালাও। নবতারণ হো হো করে হেসে বললেন, নিজের পরিবার নিয়ে ভাবি নাকি? মনে করেন কি আমাকে দিন রাত চোর 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 ধরে বেড়াবো, না সারাদিন বসে বসে কে কার শালা আর কে কার জামাই তাই নিয়ে ভাববো? তাছাড়া পারিবারিক সম্পর্কগুলোও ভারী গোলমেলে। আমার স্ত্রীর এক বোনকে তো আমি আমার ননদ বলে ফেলেছিলাম, তাইতে স্ত্রী আমাকে এই মারে কি সেই মারে। বলে নবতারণ আবার গর্জন করে সেপাইকে বললেন, এই দরওয়াজা, তোর বোন আছে? হ্যাঁ আগে। তোর বোনের বিয়ে দিয়েছিস? হ্যাঁ আগে। বোনের স্বামীর কি তুই শালা হলি তবে? সেপাইটা এতক্ষণ ফটকে দাঁড়িয়ে সবই শুনেছে। সে দারোগা বাবুকে খুশি করতে খুব দৃঢ় স্বরে বলল, কখনো নয়। নবতারণ বিজয়ীর মতো বড়বাবুর দিকে তাকিয়ে বললেন, তবে? বড়বাবু মাথা চুলকে বললেন, এক্ষেত্রে সম্বন্ধী হবে। নবতারণ আবার হাঁক মারলেন, দরওয়াজা।
হ্যাঁ আগে। তুই কি তোর বোনের স্বামীর সম্বন্ধী? দরওয়াজা সে কথার জবাব দিল না, শুধু বিকট একটা ডাইভ মেরে দরজা চৌকাঠ বরাবর লম্বা হয়ে মেঝে পড়ে চেঁচাতে লাগলো। আহা, লেজটা হাতে পেয়েও ধরে রাখতে পারলাম না। আহ হায় রে, একটুর জন্য হাত ফসকে বেরিয়ে গেল রে। নবতারণ লাফিয়ে উঠলেন। কি হয়েছে? কি হয়েছে? ততক্ষণে থানায় হুলস্থুল পড়ে গেছে। সেপাইরা দৌড়োদৌড়ি শুরু করেছে। কুকুররা তারস্বরে চেঁচাচ্ছে। শালা সম্বন্ধী জামাই নিয়ে কুটকাচালির সময় ফাঁক বুঝে ঘটোৎকচ শুট করে কেটে পড়েছে। পাতুগড়ের আমবাগান নিঝুম হয়ে আসার পর বনমালী গাছ থেকে নেমে এসে চাটে টু দিল। টু শুনে আর তিনটে গাছ থেকে তার তিন স্যাঙাতে নেমে এলো। বনমালী জিজ্ঞেস করল, ব্যাপারটা কি রে? ফুচুলাল বলল, হ্যাঁ আগে ঠিক ঠাওর পেলাম না, তবে মনে হলো গাছ থেকে মাধববাবু পড়ে গেলেন, আর তারপর সেপাইরা ভূত ভূত করে চেঁচিয়ে পালালো। বনমালী গম্ভীর হয়ে বলল, এক্ষুনি সব কর্তাকে খুঁজতে লেগে যাও, খুঁজে বের করতেই হবে। হাঁক ডাক করতে থাকো, শুনতে পেলে কর্তা সাড়া দেবেন। সুতরাং বনমালী আর তার স্যাঙাতরা প্রাণপণে মাধবকে ডাকতে ডাকতে চারদিকে চলে গেল। কিন্তু নন্দকিশোরকে গিলে ফেলার কিছুক্ষণ বাদেই মাধবের ভীষণ হাই উঠতে লাগলো। গায়ে হাতে আর মোড়া ভাঙতে লাগলেন। তারপর এই প্রচণ্ড শীতেও গাছতলায় শুয়ে ঢলাঢল ঘুমোতে লাগলেন। সে ঘুম ভাঙায় কার সাধ্যি। আর ঝোপঝাড়ের মধ্যে যে জায়গায় শুয়েছিলেন সেখানে তাকে খুঁজে বের করার সাধ্যও কারও ছিল না। ভোরের দিকে আলো যখন একটু ফিকে হয়ে এসেছে তখন গাছ থেকে জাম্বুবান ঘটোৎকচ তাকে দেখতে পেয়ে লাফ দিয়ে নামল এবং প্রচণ্ড কিচিরমিচির শব্দ করে আহ্লাদ প্রকাশ করতে লাগলো। কখনো চুল টানে, কখনো চিমটি কাটে, কখনো গা ধরে ঝাঁকায়। মাধব ধীরে ধীরে চোখ খুললেন। মাধববাবু টের পাচ্ছিলেন এই পৃথিবীতে তার আপনজন বলে কেউ নেই। শ্বশুরবাড়ি থেকে বিয়ের রাতে রাগ করে চলে এসেছিলেন। সেই থেকে শ্বশুরবাড়ির কোনো প্রাণীও তার খোঁজ নেয় না, এমনকি বিয়ে করা বউও নয়। বড়বাবুর বাড়িতে যত্নেই আছেন বটে, কিন্তু সেও তো ভগ্নিপতির বাড়ি, নিজের বাড়ি তো নয়। নিজের বলতে ছিল হেতমগড়ের প্রাসাদ, তা সেও সরস্বতীর গ্রাসে নিশ্চিহ্ন হয়ে গেছে। এইসব ভেবে মনটা বরাবরই তার একটু বিষণ্ণ থাকে। তার উপর কাল পুলিশের অত্যাচার এবং ভূতের তাড়নায় আরও লাতন হয়ে পড়েছেন মাধব। এই দুঃসময় ঘটোৎকচকে পেয়ে বড় ভালো লাগলো। আদর করে গায়ে হাত বুলিয়ে দিয়ে বললেন, প্রাণের টান যাবে কোথায়? দুনিয়ায় এখন তুই ছাড়া আমার আর কেউ নেই। ঠিক এই সময় বনমালী ঝোপঝাড় ভেঙে সামনে হাজির হয়ে এক গাল হেসে বলল, আগে না, আমরাও আছি। মাধব বনমালীকে দেখে অকুলে কুল পেলেন। বললেন, আহ বাঁচালি বাবা বনমালী। বাঁচার এখনো একটু কষ্ট আছে কর্তা, পুলিশ বাগান ঘিরে ফেলতে আসছে। আলো ফুটবার আগেই আমাদের নদী পেরিয়ে যেতে হবে। এবার ধরা পড়লে আর রক্ষে নেই, উঠে পড়ুন। পুলিশের নামে মাধব বাধ্য ছেলের মতো উঠে পড়লেন। বললেন, চল। বর্ষাকালে ভয়ঙ্করী হলেও এই শীতে সরস্বতীর জল খুব কম। বড় বড় বালির চর জেগে উঠেছে। চরের এপাশ ওপাশ দিয়ে ক্ষীণ জলের স্রোত বয়ে যাচ্ছে। হাঁটুর বেশি জল কোথাও নেই, কাজেই নদী পেরোতে কারোরই কষ্ট হলো না।
ঘটোৎকচ বনমালীর কাঁধে চেপে দিব্যি আরামে পেরিয়ে গেল। পুলিশ যখন বাগান ঘিরে কুকুর ছেড়েছে ততক্ষণে নদীর ওপারের জঙ্গলে অনেকখানি সেদিয়ে গেছেন মাধব আর তার দলবল। আগের দিন বিকেল থেকে কারও খাওয়া নেই, খিদে পেট চুই চুই করছে। এই শীতে আম কাঁঠাল না হলেও জঙ্গলে বিস্তর পুঁতির মতো ছোট ছোট বুনো কুল আর বুনো করমচা ফলে আছে, মিষ্টি যেন গুড়। কাঁটা ঝোপে সেধিয়ে ঘটোৎকচ থোপা থোপা সেই সব ফল ছিঁড়ে আনলো। কারো পেট ভরল না তাতে, তবে পিত্ত দমন করা গেল। বড়সড় একটা শিমুল গাছের তলায় বসে সবাই জিরিয়ে নিচ্ছে। বনমালী আর তার সাঙ্গাতরা জিরিয়ে নিতে গিয়ে ঘাসে শুয়ে ঘুমিয়ে পড়ল। ঘটোৎকচ গাছে উঠে চৌকি দিতে লাগল। মাধব একা বসে তার জীবনটার কথা ভাবছিলেন। তার ধারণা বিষয় সম্পত্তি না থাকাতেই কেউ তাকে খাতির করে না। ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস পড়ল, আর দীর্ঘশ্বাসটার সঙ্গেই বেরিয়ে এলো নন্দকিশোর। সেই বিঘতখানেক ধোঁয়াটে চেহারা, তার মধ্যেই চোখ দুটো জলজল করছে। খুব বিরক্তির সঙ্গে বললেন, তুমি চোর নও বটে, কিন্তু খুব ভালো লোক নও বাপু। মাধব ধমক দিয়ে বললেন, এই আপনার 10 মিনিট? তোমাদের 10 মিনিট আর আমাদের 10 মিনিট তো এক নয় বাপু। তাছাড়া ভিতরে বেশ নরম গরম আবহাওয়া, একটু ঝিমুনিও এসে গিয়েছিল। আমি তখন থেকে ভয় মরছি, নন্দকিশোর গম্ভীর মুখে বলে। ভিতরে যা দেখলাম তা কতপ নয়। তুমি তো মহা পাজি লোকে, একেই তো ভয়ঙ্কর রাগী, তার উপর বাতিগ্রস্ত, বুদ্ধিটাও বেশ ঘোলাটে। ধৈর্য, সহ্য, ক্ষমা ইত্যাদি গুণ বলে কিছুই নেই তোমার। উন্নতি করার ইচ্ছেও তো দেখলাম না। এইসব গা জ্বালানো কথায় কার না হাড়পিত্তি জ্বলে ওঠে। তদুপরি মাধবের ওপর দিয়ে একটা ঝড়ই তো যাচ্ছে। তিনি তেরিয়া হয়ে বললেন, মুখ সামলে কথা বলবেন বলে দিচ্ছি। নন্দকিশোর ঠিক করে হেসে বলল, কেন, আবার মারবে নাকি? গত রাত্রির কথা ভেবে মাধব কিছু ধাতস্থ হয়ে বললেন, আমার মায়া দয়া নেই এ কথা ঠিক নয়। নন্দকিশোর আবার ফিক করে হাসে, তারপর বলে, সেই কথা থাক। তোমার ভিতরে ঢুকে আর একটা নতুন জিনিস আবিষ্কার করলাম। ফোকলা মুখ দেখে তোমাকে আমি বুড়ো মানুষ ভেবেছিলাম। ভিতরে গিয়ে দেখলাম তুমি মোটেই বুড়ো নও, তরতাজা জোয়ান। তা দাঁতগুলো এই অল্প বয়সে কোয়ালে কি করে? মাজতে না বুঝি? দাঁত ছিল আমার, তোমার মতো বয়সে খাসির মাথা মুড়মুড় করে চিবিয়ে খেয়েছি, ঠিক যেমন ভাবে লোকে মুড়ি খায়। মাধব বললেন, আমার মতো আস্ত সুপুরি চিবিয়ে খেতে হলে বুঝতেন, দাঁতের ক্যারদানি বেরিয়ে যেত। সুপুরি খেলে দাঁত পড়ে যায় এই প্রথম শুনলুম। সে যাকে, তোমার ভিতরটা আমাকে আরো একটু ভালো করে দেখতে হবে। মাধব আঁতকে উঠে বললেন, আবার ঢুকবেন নাকি? আলবাত ঢুকবো। তোমার মতো অপদার্থকে মানুষ করতে হলে বিস্তর মেহনত দিতে হয়। তোমার মগজটা তো দেখলাম শুকিয়ে ঝুরঝুরে হয়ে আছে। বুকের মধ্যে যে তলিটাতে সাহসের গুঁড়ো ভরা থাকে, সেই তলিটা দেখলাম চুপসে আছে। অর্থাৎ যতই তর পাও, আসলে তুমি অতি কাপুরুষ লোক। চোখের বায়োস্কোপের পর্দাটাও বেশ ময়লা। অর্থাৎ তুমি দিনকানা রাতকানা মানুষ, চোখের সামনে জিনিসটা দেখেও দেখতে পাও না। এত যার অগুণ, তার আবার অত দেমাগ কিসের? মাধব মিনমিন করে বললেন, এত সব কথা কেউ আমাকে কোনোদিনও বলেনি। এই সময় হঠাৎ নন্দকিশোর একটু কেঁপে উঠে বলে,
একটা বিটকেল গন্ধ আসছে কোত্থেকে বলো তো, ভারী বিচ্ছিরি গন্ধ। বলতে না বলতেই হঠাৎ গাছের মগডাল থেকে তত্তর করে ঘটোৎকচ নেমে এলো আর হুপহাপ করে লাফাতে লাগলো। নন্দকিশোর শিউরে উঠে ওরে বাবা বলে চেঁচিয়ে পলকের মধ্যে মাধবের কানের ভিতরে ঢুকে গেল। করেন কি বলে চেঁচাতে চেঁচাতে মাধব কানে আঙুল ঢুকিয়ে বিস্তর খোঁচাখুচি করলেন, কিন্তু নন্দকিশোরের আর পাত্তা পাওয়া গেল না। ভারী সুসুর করছে কানটা। ঘটোৎকচের লাফালাফিতে বনমালী আর তার সাঙ্গাতরা উঠে বসেছে। বনমালীর ইঙ্গিতে টিকটিকি বিদ্যে যারা লোকটা নিমেষে একটা শিশু গাছ বেয়ে মগ ডালে উঠে গেল। আবার সরসর করে নেমে এসে বলল, ভীষণ বিপদ, অন্তত 100-2 পুলিশ নদী পেরিয়ে জঙ্গলে ঢুকে এদিকে আসছে। বনমালী চোখ কপালে তুলে বলে, পুলিশ কি আমাদের মতো ছিচকে চোর ধরতে এত পুলিশ? মনে হচ্ছে ব্যাপারটা কিছু গুরুচরণ। মাধব ভয় কাঁপছিলেন। কানের মধ্যে নন্দকিশোর, সামনে নবতারণ। বললেন, তাহলে? বনমালী বলে, কুছ পরোয়া নেই, এ হলো হেতমগড়ের জঙ্গল, এর সব ঝোপঝাড় গর্ত খানাখন্দ আমাদের নখদর্পণে। এমন জায়গায় গা ঢাকা দেব যে 10 বছর খুঁজেও পুলিশ আমাদের পাত্তা পাবে না। সামনের বেলে মাটিতে অনেকখানি কাশবন, তারপর আরও গহীন জঙ্গল। কাশবন পেরিয়ে সবাই সেই গহীন জঙ্গলের ধারে পৌঁছে গেল। বনমালী বলল, কর্তা একটু হুঁশিয়ার হয়ে চলবেন। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ থেকে হেতমগড়ের গুপ্তধন। আজ শুনলেন 2য় পর্ব। পরের দিন এসে হাজির হব 3য় তথা শেষ পর্ব নিয়ে। কেমন লাগছে গল্প জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।